ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আগামী আমাদের কয়েকদিনের মধ্যে আমাদের পুলিশের যে পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো তোমরা এই পুলিশের পরীক্ষার জন্য আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা এই জায়গাগুলো ভালো করে দেখে যাও। আশা করি তোমাদের পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। এছাড়াও আমার যে পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি করা রয়েছে, অনেকগুলোই ভিডিও দেখবে এখানে রয়েছে, সেই জিনিসগুলো একটু দেখে যেও। তো লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি বলতে পারি এটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর যারা তোমরা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন, তাদেরকে আমি অবশ্যই বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সঙ্গে লাইক কমেন্টটাও দিও। তো এবার দেখো, আজকে আমাদের ক্লাসে যে প্রথম কোশ্চেন যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে কোশ্চেনটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি দেখো, বলেছে যে বিশিষ্ট ভারতীয় পরিবেশবিদ, নিশ্চয়ই তোমরা নামটা দেখতে পাচ্ছ, বলছে সুন্দরলাল বহুগুণা কোভিড-19 কারণে 2021 সালের 21শে মে মারা যান। তিনি নিম্নলিখিত কোন আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন? এখানে দেখো যে কোশ্চেনটা বলেছে, পরীক্ষায় এরকম কোশ্চেন দিতেই পারে যে সুন্দরলাল বহুগুণা কবে মারা গিয়েছেন। তাহলে আনসার কি আসবে আমাদের? 2021 সালে কত? 21শে মে। দুটোই দেখো 21, তাই না? 2021 সালের 21শে মে যিনি মারা যান। ওকে, এরপরে যে এবার কোশ্চেনটা হলো, এই সুন্দরলাল বহুগুণা, যেটা আমাদের পরীক্ষা এখানে কোশ্চেন দিয়েছে, যিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। খুব ভালো করে দেখে যাবে, এটা বহু পরীক্ষায় কিন্তু আগামী দিনে আসতে পারে এবং তোমাদের পুলিশের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই সুন্দরলাল বহুগুণা ইনি হলো, যদি আমরা বলি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তাহলে অবশ্যই মাথায় রাখবে ইনি হলো কি আন্দোলন? চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ভালো করে মাথায় রাখবে, কোন আন্দোলন বললাম? চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে আমার এই কোশ্চেনের উত্তরটা কি হবে? খ আনসারটা উত্তর হবে, ঠিক আছে? তাহলে এই সুন্দরলাল বহুগুণা কবে মারা গেছেন এবং তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা এটা বললাম। এবং কোশ্চেন যদি করে এনার সম্বন্ধে একটু ডিটেলস ইনফরমেশন, সেই ডিটেলস ইনফরমেশনটা এখানে আমি তোমাদের জন্য এনেছি, তোমরা ভালো করে দেখে নাও। কি কি ইনফরমেশনটা আমাদের এখান থেকে ভালো করে দেখবে। প্রথমত, ইনি জন্মগ্রহণ করেছেন কবে? দেখো এখানে লেখাই আছে 1927 সালে ইনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে? ইনি মারা যান কবে? 21শে মে 2021। ইনি কিসের সঙ্গে যুক্ত? বলা হয়েছে একজন পরিবেশবিদ এবং ইনি চিপকো মুভমেন্টের একজন লিডার হিসাবে রয়েছে। তাহলে চিপকো আন্দোলনের সঙ্গে কে যুক্ত? এই সুন্দরলাল বহুগুণা। তো ইনি বেশ কিছু প্রাইজও পেয়েছেন, সেই অ্যাওয়ার্ডগুলো এখানে দেখো বলা হয়েছে। যেমন এখানে আমি বলেছি 1921 সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন, 1987-এ তিনি এই পুরস্কারটা পেয়েছেন, 1986-এ তিনি যমুনালাল বাজাজ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং 2009 ইনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। তো এটা ভালো করে মনে রাখবে, এই পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ। তো আমরা যেমন বলি ভারতবর্ষে সর্বোচ্চ নাগরিক সম্মান কি? ভারতরত্ন। দ্বিতীয় যদি বলা হয় পদ্মবিভূষণ, তৃতীয় হলো পদ্মভূষণ, চতুর্থ হলো পদ্মশ্রী। তার মধ্যে তিনি দুটো পুরস্কারই পেয়েছেন, পদ্মবিভূষণ 2009 আর পদ্মশ্রী 1981-তে পেয়েছেন। এবং তার কয়েকটা বই, যে বইগুলো তিনি লিখেছেন সেই বইগুলোর নামগুলো এখানে দেওয়া হয়েছে। তো অবশ্যই বইগুলোর নামগুলো একবার দেখে রাখবে, ঠিক আছে? তো এখানে আরেকটা আমার কোশ্চেন আছে, এই যে যেমন আমরা বলছি এখানে দেখো চিপকো আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? উত্তর বলেছি কি নাম? সুন্দরলাল বহুগুণা। তো পরীক্ষার হলেতে এটাও কোশ্চেন দিতে পারে যে নর্মদা বাঁচাও আন্দোলন, কি নাম বললাম? নর্মদা বাঁচাও আন্দোলন বা নর্মদা আন্দোলন। তো সেই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যদি বলি আমরা কে যুক্ত ছিলেন, তাহলে কি আনসার আসবে? খুব ভালো করে মাথায় রাখবে, মেধা পাটেকার। এটাও ভালো করে মাথায় রাখবে। তার মানে আমাদের যদি কোশ্চেন করে দুটো উত্তর, আমরা এখানে অনেকগুলো কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গেল। তাহলে এবার যেটা আমরা আলোচনা করলাম সেটা হলো নর্মদা বাঁচাও আন্দোলন। এবং মনে রাখবে, এই যে সুন্দরলাল বহুগুণা যার কথা বললাম, তিনি উত্তরাখণ্ডের
নাগরিক ছিলেন উত্তরাখণ্ড স্টেটে, ঠিক আছে। তো সেই উত্তরাখণ্ড রাজ্যে মনে রাখবে যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন তার নামটা কি, যিনি আগে ছিলেন তার পরিবর্তে নতুন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা হলো 4 জুলাই। তো তার নামটা কি, পুষ্কর সিং ধামি। খুব ভালো করে মাথায় রেখে যাবে, এটাও আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন, পুষ্কর সিং, এখানে আমি উল্লেখ করে দিলাম, ভালো করে দেখে নাও, পুষ্কর সিং ধামি। ইনি হলো নিউ সিএম অফ উত্তরাখণ্ড, মনে রাখবে নিউ সিএম অর্থাৎ অফ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যের নতুন ইনি মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে। কবে হয়েছে মনে রাখবে, 4 জুলাই 2021 নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্য, উত্তরাখণ্ড রাজ্য। এবার চলো আমরা যাই আমাদের পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে কোন রাজ্য সরকার আইন পরিষদ গঠনের অনুমোদন দিয়েছে। তো এখানে ইংলিশটা বললে হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ সেটিং আপ অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। নর্মালি আমাদের ম্যাক্সিমাম রাজ্যেই, সব রাজ্যেই রয়েছে যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাকে আমরা বলছি বিধান পরিসভা বা বিধান বলতে পারো, সরি বিধানসভা। আর যেটা বলা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, সেটা হচ্ছে আমরা বলি বিধান পরিষদ বা আইন পরিষদ যদি বলো। তো দেখো এই মুহূর্তে ভারতবর্ষে সবকটা রাজ্যে কিন্তু এইটা নেই, লেজিসলেটিভ কাউন্সিল। তো এই মুহূর্তে ভারতবর্ষে মোট মনে রাখবে 6টি রাজ্যে এটা রয়েছে। সেই 6টা রাজ্য কি কি, তাহলে আমরা এখানে উল্লেখ করে দিই। সেই 6টা রাজ্য হলো, প্রথমত হলো কর্ণাটকা বা কর্ণাটক, এই রাজ্যে রয়েছে। নেক্সট হলো মহারাষ্ট্র রাজ্যে রয়েছে, মহারাষ্ট্র রাজ্যে রয়েছে। তারপরে নেক্সট যদি আমাদের বলা হয় বিহারে আছে, তারপরে রয়েছে তোমার ইউপিতে রয়েছে, ঠিক আছে। এই রাজ্যগুলোতে আমাদের রয়েছে মহারাষ্ট্র, বিহার, তারপরে ইউপি, তারপরে তোমার কর্ণাটক, তারপরে তোমার অন্ধ্রপ্রদেশ, আরেকটা রাজ্য মনে রাখবে সেটা হলো আমাদের তেলেঙ্গানা রাজ্য। কোন রাজ্য, তেলেঙ্গানা রাজ্য। তোমরা ভালো করেই জানো তেলেঙ্গানা রাজ্য কবে তৈরি হয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে 2014 সালে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়। এবং এই তেলেঙ্গানা রাজ্য হলো সর্বশেষ রাজ্য যে রাজ্যে তোমার এই লেজিসলেটিভ কাউন্সিল যেটা চালু হয়েছিল কবে, 2014 সালে। তাহলে যদি আমাদের ঘুরিয়ে কোশ্চেন করে যে ভারতের কোন রাজ্যে সর্বশেষ এই লেজিসলেটিভ কাউন্সিল বা আইন পরিষদ চালু করা হয়েছে, তাহলে উত্তর কি আসবে, তেলেঙ্গানা রাজ্য উত্তর আসবে। এবার কোশ্চেনটা আমাদের যেটা করেছে, ভারতের কোন রাজ্য যারা এটা চালু করবে তার জন্য অনুমোদন দিয়েছে, অর্থাৎ সেই রাজ্যের যে ক্যাবিনেট মিনিস্ট্রি তারা এটাকে অনুমতি দিয়েছে যাতে এটা চালু করা হোক। তো সেই রাজ্যটার নাম কি, তাহলে আমার আনসার আসবে কি, ঘ, মানে ওয়েস্ট বেঙ্গল রাজ্য। তো অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে আগে ছিল কি ছিল না, তো আগে অবশ্যই আমাদের এই লেজিসলেটিভ কাউন্সিল ছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রাজ্য এটাকে আমাদের পুনরায় চালু করবে বলে ঘোষণা করেছে, ঠিক আছে। তো আগে আমাদের রাজ্যে যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলে, এটা খুব ভালো করে মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গলে যদি বলা হয় লেজিসলেটিভ কাউন্সিল কবে চালু করা হয়েছে, তাহলে মাথায় রাখতে হবে। তো এটা চালু করা হয়েছে আমাদের কবে, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, তাহলে অবশ্যই মনে রাখবে 1952 সালে এটা চালু হয়েছিল, 1952-তে। তো এই 1952-তে চালু হবার পর এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কবে, বা বলতে পারো অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল কবে, তাহলে এটাও ভালো করে মাথায় রেখো, অ্যাবলিশ করা হয়েছিল 1969। অর্থাৎ আমরা এটা বলতেই পারি এটা নতুন করে এটাকে চালু করা হচ্ছে। তাহলে এটা কোন রাজ্য চালু করছে, পশ্চিমবঙ্গ রাজ্য যেটা চালু করবে বলে ঘোষণা করেছে, কত সালে, 1969-এ। তো চলো এবার আমাদের পরের কোশ্চেনে আমরা যাই। আমাদের পরের কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে, বলছে হুইচ নেশন হ্যাজ ডিসাইডেড টু লঞ্চ plans for global pandemic radar to the defect but to detect COVID-19 variant
অ্যান্ড ইমার্জিং ডিজিজ, অর্থাৎ কোভিড-19 যে নতুন নতুন যে ভেরিয়েন্টগুলো আবিষ্কার হচ্ছে, ঠিক আছে, তো সেই ভেরিয়েন্টগুলোকে যত ফাস্ট আর্লি এটাকে ডিটেক্ট করা এবং তার পরিবর্তে নতুন নতুন যে ভ্যাকসিন যেটা তৈরি করবার জন্য সঙ্গে যে ওষুধপত্র অর্থাৎ ট্রিটমেন্টের জন্য যে ব্যবস্থাপনা সেগুলোকে চালু করা, এটাই হলো এর প্রধান উদ্দেশ্য। তার মানে মেনলি আমাদের এখানে যেটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে এই যে নতুন নতুন ভেরিয়েন্টগুলোকে যত আর্লি ডিটেক্ট করা যাবে তত তাড়াতাড়ি এই কোভিডের বিরুদ্ধে যাতে লড়াই করা যায়, অর্থাৎ নিত্য নতুন এদের ভেরিয়েন্টগুলো আবিষ্কার হচ্ছে, যাতে এই র্যাডারের মাধ্যমে এই ভেরিয়েন্টটাকে আবিষ্কার করা যায় খুব ফাস্ট, এবং সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে আরও ট্রিটমেন্টটা এবং তার ভ্যাকসিনটা খুব তাড়াতাড়ি করা যেতে পারে, অর্থাৎ ডেভেলপও করা যেতে পারে। তো এই উদ্দেশ্যের জন্য একটি দেশ, যে দেশটার নাম কি প্রথমত মনে রাখবে, সেই দেশটার নাম হলো ইউকে, সেই দেশটার নাম হলো ইউকে, সঙ্গে একটি সংস্থা যার নাম হলো WHO। কি বললাম? ইউকে, অর্থাৎ ইউকে যিনি প্রধানমন্ত্রী তোমরা নিশ্চয়ই নামটা জানো, বরিস জনসন। ইউকের প্রধানমন্ত্রীর নাম কি? বরিস জনসন, ঠিক আছে। তো সেই বরিস জনসন যেটা ঘোষণা করেছে, তো এটা কারা চালু করেছে, তার মানে আমরা যদি বলি তাহলে অবশ্যই মনে রাখবে যুক্তরাজ্য, অর্থাৎ যেটা আমাদের উত্তর আসবে গ, ঠিক আছে, ইউকে। আর কাদের সঙ্গে সহযোগিতায় করা হয়েছে এটা, তাহলে অবশ্যই মাথায় রাখবে সহযোগিতা করেছে কারা? WHO। তার মানে এই WHO যদি আমাদের কবে তৈরি হয়েছে? 1948 সালে WHO তৈরি হয়, 7 এপ্রিল 1948-এ, 7ই এপ্রিল এটা তৈরি হয়। এটা ভালো করে মনে রাখবে। এই 7ই এপ্রিলটা আমরা কি দিবস হিসাবে সেলিব্রেট করি? ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে আমরা এই দিনটাকে পালন করি, ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে এটাকে সেলিব্রেট করি। কোন দিনটাকে? এই 7 এপ্রিল দিনটাকে। আর কি মনে রাখবে, এদের সদর দপ্তর কোথায়? এদের সদর দপ্তর মনে রাখবে জেনেভা, এদের সদর দপ্তর। আর এদের বর্তমান ডিজির নাম কি? মাথায় রেখো এটা, টেড্রস আধানন, ঠিক আছে, আধানন। ইনি হলো এই মুহূর্তে এই WHO-র প্রেজেন্ট ডিজি, ঠিক আছে, ইথিওপিয়ার ইনি একজন নাগরিক, কে? এই টেড্রস আধানন। তাহলে কি কি বললাম আমরা একটু ভালো করে মনে রেখো WHO সম্বন্ধে। তার মানে আমাদের উত্তরটা যেখানে কোশ্চেনটা করেছে কোন দেশ, উত্তরটা আমরা বলেছি ইউকে, সঙ্গে WHO একসাথে মিলে এটা তৈরি করেছে, এবং WHO সম্বন্ধেও বলা হয়েছে, দেখে নেবে। এবার আসি আমরা পরের কোশ্চেনে। কি বলেছে? রাশিয়া হ্যাজ স্টার্টেড ইটস বিগেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট উইথ হুইচ নেশন? মানে রাশিয়া গভর্নমেন্ট সঙ্গে একটি দেশ, যে দেশটার নাম কি? মনে রাখবে চায়না। তো সেই চীন এবং রাশিয়া উভয় মিলে তারা চীনের দুটি শহরে বা দুটি প্রদেশে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা তৈরি করবে, ঠিক আছে। তো সেটা কাদের সহযোগিতায়? সেটা মনে রাখবে রাশিয়া গভর্নমেন্টের সঙ্গে চীনের সহযোগিতায় এটা করা হচ্ছে, রাশিয়া চীন উভয় মিলে এটা তৈরি করবে। তো সেটা কোথায় করা হবে মনে রাখবে, চীনের হলো একটা, প্রথমত আমাদের যদি বলা হয় কোন শহরে এটা তৈরি করা হবে, তাহলে সেটা প্রথমত মনে রাখবে লিয়ানউনগাং, ঠিক আছে। তো এই যে শহরটার কথা বলছি এটা কোথায় অবস্থিত যদি আমাদের কোশ্চেন করে, তাহলে মনে রাখবে এটা অবস্থিত চীনের ইন জিয়াংশু প্রভিন্স, অর্থাৎ চীনের যে জিয়াংশু প্রভিন্স, তো সেখানে এটা অবস্থিত। এটা খুব ভালো করে মাথায় রেখো, প্রভিন্স। আর দ্বিতীয় যেটা আমাদের বলা হয়েছে এটা কোথায় অবস্থিত যদি আমরা বলি, তাহলে এটাও ভালো করে মনে রাখবে। আরেকটা যে শহরে যেটা হবে সেই শহরটার নাম কি? জিংচিং। সেকেন্ড যদি বলা হয়, এটা হলো দ্বিতীয় কোনো সিটি, জিংচিং, যেটা তোমার কোথায় অবস্থিত? লিয়াওনিং প্রদেশে অবস্থিত, ইন লিয়াওনিং প্রভিন্স, যেখানে তোমার এটা অবস্থিত। তো
তো এই দুটো প্রদেশের এই দুটো শহরে আমাদের কি তৈরি করা হবে, চীন এবং রাশিয়া উভয় মিলে এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা তৈরি করবে বলে ঘোষণা করেছে। চলো এবার পরের কোশ্চেনে যাই আমরা। বলেছে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়। দিবসগুলো ভালো করে দেখে যেও, যারা পুলিশের এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দিবসের উপরে কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমাদের কি বলেছে, ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অর্থাৎ যেটাকে আমরা বলছি জীব বৈচিত্র্যের যে দিবস হিসাবে যেটা পালন করা হয়, কত তারিখ, তাহলে অবশ্যই মাথায় রাখবে 22শে মে এটাকে আমরা পালন করি। তো তারই এবছরের যে 2021-এর আমাদের থিমটা কি ছিল মনে রাখবে, 2021 সালের যে থিমটা হলো উই আর পার্ট অফ দ্য সলিউশন। তো উই আর পার্ট অফ দ্য সলিউশন, এটা হলো এবছরের আমাদের থিমটা ছিল। কিসের থিম, এই দিবসের যেটা থিমটা ছিল মনে রাখবে ভালো করে, অফ দ্য সলিউশন। ঠিক আছে, তো এটা কি দিবস গেল, আমরা বললাম জীব বৈচিত্র্য দিবস হিসাবে পালন করা হয় 22শে মে, তার 21-এর থিমটা এখানে আলোচনা করা হলো। তো এবার যাই আমরা আমাদের পরের কোশ্চেনে কি বলেছে, হু ইজ দ্য কারেন্ট ডিজি অব নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর বর্তমান মহাপরিচালক কে। দেখবে এই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাজ কি, যারা মাদক চোরাচালান করে বা পাচার করে বা এইসব ব্যবসা করে থাকে তাদের বিরুদ্ধে আইন মাফিক এরা যেগুলো কাজগুলো করে থাকে। তো প্রথমত যদি আমরা কোশ্চেন করি যে এনসিবি, এই এনসিবি আমাদের কবে তৈরি হয়েছে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তো এই এনসিবি যদি আমরা কবে তৈরি হয়েছে, তো এটা তৈরি হয়েছে মনে রাখবে 17 মার্চ, অর্থাৎ 17ই মার্চ 1986। কত তারিখ, 17 মার্চ 1986 এটা তৈরি হয়। আর এদের যদি বলা HQ কোথায়, সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার, এটা মনে রাখবে নিউ দিল্লিতে এদের সদর দপ্তর। কাদের, এনসিবি। আর এদের প্যারেন্ট এজেন্সি মানে এরা কাদের অধীনে থেকে কাজ করে, মনে রাখবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ ভারতের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এরা কাজ করে থাকে। ঠিক আছে, কারা, এনসিবি। তো সেই এনসিবির যিনি প্রধান হয়েছে তার নামটা কি, তো এখানেই আমাদের অপশনটা যেটা দিয়েছে ক অপশন, অর্থাৎ রাকেশ আস্থানা, ইনি হলো এনসিবির কি বর্তমান প্রধান হিসাবে বলা হচ্ছে। এই রাকেশ আস্থানা কে, মনে রাখবে ইনি গুজরাট ক্যাডারের একজন আইপিএস অফিসার, অর্থাৎ 1984 কি বললাম, গুজরাট ক্যাডারের একজন কি আইপিএস অফিসার। ঠিক আছে, কে, এই রাকেশ আস্থানা, যিনি তোমার এই মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর বর্তমান প্রধান হিসাবে দায়িত্বে রয়েছেন। ঠিক আছে, এবার চলো আমাদের পরের কোশ্চেনে আমরা যাই। কি বলছে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ সঞ্জীবনী পরিযোজনা। প্রথমত সঞ্জীবনী পরিযোজনা জিনিসটা কি ভালো করে শুনে নাও। প্রথমত এটার উদ্দেশ্যটা হলো এই যে গ্রামীণ অঞ্চলগুলোতে অর্থাৎ মাইল্ড টু মডারেট, অর্থাৎ যাদের শরীরে হালকা সিমটমগুলো রয়েছে কোভিডের, তো তাদেরকে যাতে স্বাস্থ্য পরিষেবাটা প্রদান করা যেতে পারে খুব দ্রুত গতিতে, তো সেই জন্য তাদের মেডিকেল পরিষেবা প্রদান করবার জন্য কি টেলিমেডিসিন সার্ভিস অথবা বলতে পারো ভার্চুয়াল যে মেডিকেল কেয়ার সার্ভিস। ঠিক আছে, কি বললাম, টেলিমেডিসিন সার্ভিস অ্যান্ড ভার্চুয়াল মেডিকেল কেয়ার সার্ভিস ফর হোম ট্রিটমেন্ট, অর্থাৎ ঘরে বসে এই কোভিডের পরিষেবার জন্য অর্থাৎ ট্রিটমেন্টের জন্য এই পরিষেবাটা চালু করা হয়েছে, অর্থাৎ টেলিমেডিসিন এবং ভার্চুয়াল মেডিকেল কেয়ার সার্ভিস যে ব্যবস্থাটা চালু করা হয়েছে। তো কাদের জন্য, যারা হালকা সিমটম রয়েছে কোভিডের বা করোনা হয়েছে তাদের জন্য এই পরিষেবাটা প্রদান করা হবে। তো এটা ভারতের কোন রাজ্য করেছে, তাহলে মনে রাখবে প্রথমত স্কিমটার নামটা কি, দেখো এখানে দিয়ে দিয়েছে কি নাম, সঞ্জীবনী পরিযোজনা। ঠিক আছে, সঞ্জীবনী পরিযোজনা বা প্রকল্প, এটা চালু করেছে ভারতের কোন রাজ্য, মনে রাখবে ভারতের হরিয়ানা রাজ্য এটা চালু করেছে। কোন স্টেট যদি বলি আমরা, ভালো করে নামটা মনে রাখবে, হরিয়ানা স্টেট। এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম যদি বলা হয় কি নাম, আশা করি তোমরা জানো হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি, মনোহর লাল
খট্টর। এখানকার যদি সিএম যদি বলা হয় তাহলে অবশ্যই মনে রাখবে কি নাম, মনোহরলাল, ঠিক আছে, মনোহরলাল খট্টর, ইনি হলো এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী। তো তিনি এই প্রজেক্টটাকে উদ্বোধন করেছেন। তার মানে আমাদের যদি কোশ্চেনে উত্তর বলি তাহলে ভারতের কোন রাজ্য হবে, তাহলে অবশ্যই মাথায় রাখবে হরিয়ানা রাজ্য হবে। ওকে, তাহলে কি প্রজেক্টটার নাম, সঞ্জীবনী প্রকল্প বা প্রজেক্ট। চলো এবার আমাদের পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে বলেছে হুইচ অ্যানিমাল উইল বি reintroduced in India after being declared extinct in 1952, অর্থাৎ 1952 সালের পর বিলুপ্ত ঘোষিত হওয়ার পর ভারতে কোন প্রাণীকে পুনরায় চালু করা হবে। তো যে অ্যানিমালটার কথা বলছি সেই অ্যানিমালটা 1952 সালের পর এটা কি হয়ে গেছিল, লুপ্ত প্রজাতির হয়ে গেছিল, লুপ্ত প্রায়। তো সেটাই রিসেন্টলি রিইন্ট্রোডিউস করা হবে। যেটা কোথায় করা হবে, প্রথমত যে ন্যাশনাল পার্কে করা হবে সেটার নামটা মনে রাখবে কুনো ন্যাশনাল পার্ক। কুনো ন্যাশনাল পার্ক, যেটা তোমার কোথায় অবস্থিত মনে রাখবে, ইন মধ্যপ্রদেশ, এমপি। অর্থাৎ এই যে মধ্যপ্রদেশের যে কুনো ন্যাশনাল পার্ক, যেখানে তোমার এইটা মানে রিইন্ট্রোডিউস করা হবে বলতে পারো। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবে এটা। তার মানে আমাদের যদি কোশ্চেন করে তাহলে এটা কোথায় করা হবে, কুনো ন্যাশনাল পার্ক, এবং বলা হচ্ছে এই ন্যাশনাল পার্কটা মানে এই অ্যানিমাল বসবাস করবার জন্য একটা সহায়ক পরিবেশ। ঠিক আছে, এবার যার আয়তন যেটা বলা হচ্ছে প্রায় 750 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে এটা আয়তন রয়েছে। এবং এই প্রজেক্টটাতে সম্পূর্ণভাবে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যারা এই মধ্যপ্রদেশ সরকারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে। তার মানে প্রথমত যদি বলি তাহলে আনসারটা কি হবে, তাহলে খুব ভালো করে মনে রাখবে আনসারটা হবে ঘ, চিতা। তো সেই চিতাকে নতুন করে রিইন্ট্রোডিউস করা হবে। কোথায় আনা হবে বললাম, এই যে কুনো ন্যাশনাল পার্কে, যেটা তাদেরকে রিইন্ট্রোডিউস করা হবে। এটা কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এই ঘোষণাটা কে করেছে, মধ্যপ্রদেশের যিনি ফরেস্ট মিনিস্টার বিজয় শাহ, যিনি এটা ঘোষণা করে। তো অ্যাকচুয়ালি এই যে চিতা, এটা কোথা থেকে নিয়ে আসা হবে মনে রাখবে, এটা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হবে। অর্থাৎ এই যে সাউথ আফ্রিকা, সেই সাউথ আফ্রিকা থেকে মনে রাখবে 10খানি চিতা নিয়ে আসা হচ্ছে, যাদের মধ্যে 5টি চিতা হবে মহিলা। ঠিক আছে, এবং এই যে প্রজেক্ট অর্থাৎ চিতা, এই প্রজেক্ট চিতার জন্য এই আর্থিক বছরে কত টাকা যদি বলি খরচ করা হবে বা ঘোষণা করা হয়েছে প্রজেক্ট চিতা হিসাবে, তাহলে মনে রাখবে 1,1400 লাখ যে অর্থটা খরচ করা হবে। কিসের জন্য, এই আর্থিক বছরে এই প্রজেক্ট যে চিতা বলে যেটা বললাম, তো সেই প্রজেক্ট চিতার জন্য এই অর্থটাকে খরচ করা হবে। ঠিক আছে, আর কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, আফ্রিকা থেকে। কোথায় নিয়ে আসা হবে, এখানে। খরচ কত হবে বলা হলো। আর কি মনে রাখবে, অলরেডি ভারত থেকে একটি টিম দক্ষিণ আফ্রিকাতে পাঠানো হয়েছে, যারা তোমার এবছরের অক্টোবর থেকে নভেম্বর মাস নাগাদ তারা ফিরে আসবে, সেই চিতা নিয়ে ফিরে আসবে। তার মানে আমাদের যদি কোশ্চেন করে তাহলে এটা আনসার কি আসবে, চিতা। চলো এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, 21শে মে ভারতীয় অর্থাৎ কোন ভারতীয় ক্রীড়া ফেডারেশনকে মর্যাদাপূর্ণ পুরস্কারটার নামটা ভালো করে দেখো, ইটিএন গ্লিচিচ যে অ্যাওয়ার্ড আছে পুরস্কারে ভূষিত হয়েছে বা করা হয়েছিল, তো সেটা কোন সংস্থাকে মনে রাখবে, সেই সংস্থাটার নাম মনে রাখবে হকি ইন্ডিয়া। এবার কোশ্চেন, এই পুরস্কারটা কারা প্রদান করেছে, তো এই পুরস্কারটা কারা প্রদান করেছে সেটা সম্বন্ধে আমরা একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে নিই। প্রথমত তোমরা এটার নাম শুনেছো নিশ্চয়ই, অর্থাৎ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। সেই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন বা যেটাকে আমরা বলছি FIH, ঠিক আছে, তো সেই FIH যদি আমাদের বলা হয় এস্টাবলিশড হয়েছে কবে, এটা মনে রাখবে 1924 সালে এটা তৈরি হয়েছে। FIH কবে তৈরি হয়েছে, 1924 সালে। ওকে, এবার যদি কোশ্চেন করে এদের এই মুহূর্তে এরা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে,
তাহলে মনে রাখবে প্যারিসে এরা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু যদি এদের হেডকোয়ার্টার বলে, তাদের হেডকোয়ার্টার কোথায়? যেখানে আমাদের আইওসির হেডকোয়ার্টার কোথায়? লসেন, সুইজারল্যান্ড। এই শহরটা কোথায়? সুইজারল্যান্ডের একটা শহর। এবং এখানে টোটাল মেম্বার কতগুলো দেশ রয়েছে? সদস্য দেশ মনে রাখবে 137 ন্যাশনাল অ্যাসোসিয়েশন। শর্টে লিখলাম ন্যাশনাল অ্যাসোসিয়েশন, মানে 137খানা দেশের যে হকি যে বোর্ড, সেই বোর্ড এখানকার সদস্য। আর এখানকার প্রেজেন্ট প্রেসিডেন্ট যদি বলি, অ্যাকচুয়ালি প্রেজেন্ট প্রেসিডেন্ট যার কথা আমরা বলছি, ইনি কিন্তু সেকেন্ড টাইম এখানে নিযুক্ত হলো। এর আগেও ছিল, রিসেন্টলি এনাকেই আবার নিযুক্ত করা হয়েছে। তার নামটা কি? মনে রাখবেন নারিন্দার বাত্রা। এনার নামটা কি? নারিন্দার বাত্রা। তো এই সংস্থায় আমাদের এই পুরস্কারটা ঘোষণা করেছে। কি পুরস্কারের নামটা বললাম? এই যে এটেনি গ্লিচ যে অ্যাওয়ার্ডটা। তো এবারটা কাদেরকে প্রদান করা হয়েছে বললাম? তাহলে অবশ্যই মনে রাখবে এটা কাকে দেওয়া হয়েছে? হকি ইন্ডিয়াকে। তো আজকে যেটাকে আমরা হকি ইন্ডিয়া বলছি, এটা কিন্তু আগে হকি ইন্ডিয়া ছিল না। এটা আগে কি ছিল? ইন্ডিয়ান হকি ফেডারেশন। কি নাম বললাম? ইন্ডিয়ান হকি ফেডারেশন। মনে রাখবে এটা শর্ট ফর্মে IHF। তো সেই ইন্ডিয়ান হকি ফেডারেশন কবে তৈরি হয়েছে? এটা মনে রাখবে 1925 সালে এটা তৈরি হয়। ঠিক আছে, 1925 এটা তৈরি হয়েছিল এই IHF, ইন্ডিয়ান হকি ফেডারেশন। তো এই সংস্থাটা যেটা বন্ধ হয়ে গিয়েছিল কবে যদি আমরা বলি, ক্লোজার ডেটটা যদি আমরা বলি, 2008 সালে এটাকে স্টপ করে দেওয়া হয়েছিল। এবং এর পরিবর্তে নতুন করে যে সংগঠনটা এলো, যে সংগঠনটার নাম কি আমরা যদি বলি, তাহলে মনে রাখবে সেটা হলো হকি ইন্ডিয়া, যেটা আমাদের কবে চালু হয়েছে? 2009 সাল থেকে চালু হয়েছে। হেডকোয়ার্টার মনে রাখবে নিউ দিল্লি। তো অনেকজন এইটা বলে এটা কবে তৈরি হয়েছে? অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে আমাদের 2009 সালে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা কি হয়েছে 2009-এ যদি আমরা বলি, তাহলে এটা তৈরি হয়েছে হকি ইন্ডিয়া, এটা তৈরি হয়েছে। খুব ভালো করে মাথায় রেখো। ওকে, এটা কি বললাম? হকি ইন্ডিয়া 2009। আর তার আগে এটা ছিল ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, সরি ইন্ডিয়ান, ভুল বললাম, সরি, এটা ইন্ডিয়ান হকি ফেডারেশন, যেটা আমাদের 1925-এ তৈরি হয়েছে। আর এটা হলো ইন্টারন্যাশনাল FIH, এটা কবে তৈরি হয়েছে? 24। হেডকোয়ার্টার হলো লসেন, মেম্বার হলো 137, প্রেসিডেন্ট বললাম। ওকে, তো এটার কোশ্চেনের উত্তরটা আমাদের কি আসবে? এটার উত্তর মনে রাখবে আসবে হকি ইন্ডিয়া। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, এই তো। তো এবার দেখো আমাদের কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে নতুন সিবিআই প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছে? নতুন সিবিআই প্রধান, প্রথমত দেখো আজকে যেটাকে আমরা সিবিআই বলছি, তো অতীতে এটা কিন্তু এজ এ সিবিআই হিসাবে ছিল না। এটা ভালো করে মাথায় রাখবে। আজকে যেটাকে আমাদের সিবিআই বলা হচ্ছে, সেটা অতীতে অ্যাজ এ স্পেশাল পুলিশ ফোর্স হিসাবে এটা তৈরি হয়েছিল। তো সেটা অ্যাজ এ স্পেশাল পুলিশ ফোর্স হিসাবে এটা কবে তৈরি হয়েছিল? খুব ভালো করে মাথায় রাখবে, এটা তৈরি হয়েছিল 1942 সালে এটা তৈরি হয়। ঠিক আছে, তো 1942 সালে 1942-তে অ্যাজ এ স্পেশাল পুলিশ ফোর্স হিসাবে এটা তৈরি হয়। পুলিশ ফোর্স হিসাবে এটা তৈরি হয়। ওকে, আর কি বলেছে? এটাই পরবর্তীকালে অর্থাৎ 1 এপ্রিল 1963-তে, 1 এপ্রিল 1963-তে এটা কি নামে তৈরি হয়? মনে রাখবে সিবিআই নামে তৈরি হয়, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তার মানে আমাদের যদি কোশ্চেন করে সিবিআই কবে তৈরি হয়েছে বা নামকরণ কবে হয়েছে, এটা 1963 1 এপ্রিল। তো সেই সিবিআই যিনি নতুন প্রধান হয়েছে, এর নামটা মনে রাখবে, কি নাম? সুবোধ কুমার জয়সওয়াল। কি নাম বললাম? সুবোধ কুমার জয়সওয়াল, অর্থাৎ গ যে আনসারটা। তো সিবিআই বাছাই করবার ধরনটা কি? একটা কমিটি রয়েছে, যে কমিটির সদস্য কারা রয়েছে? লোকসভার বিরোধী দলনেতা, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সঙ্গে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, এদেরকে নিয়ে একটা আলোচনা করে এই কমিটিটা তৈরি, মানে কমিটিটা গঠন হয় এবং তারাই ঠিক করে কে সিবিআই প্রধান হবে। তো এবারে যে সিবিআই প্রধান হয়েছে তার নামটা কি বললাম? সুবোধ কুমার জয়সওয়াল। তো এই সুবোধ কুমার জয়সওয়াল মনে রাখবে
ইনি কোথাকার একজন, অর্থাৎ ইনি 1985-এ মহারাষ্ট্র ক্যাডারের একজন আইপিএস অফিসার। কে? এই সুবোধ কুমার জয়সওয়াল। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমাদের পুলিশের পরীক্ষার জন্য এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে। আশা করা যায় পরীক্ষার হলে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, আর যদি কোনো তোমাদের বিষয়ের পর কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই প্লিজ শেয়ার করো। ঠিক আছে, আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে নতুন ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেতে পাও তার জন্য। তো সকলে ভালো থেকো। ওকে, বাই, টাটা।